আসসালামু আলাইকুম। আমরা আছি একটা খুব ইন্টারেস্টিং একটা শহরে, যেখানে কখনো সূর্য উঠলে 6 মাস সূর্য ডুবে না, সূর্য ডুবলে 6 মাস সূর্য ওঠে না। পৃথিবীর অন্যতম সুন্দর শহর ট্রমসোতে 2 দিনের দারুণ ভ্রমণ শেষ করে আমরা এখন রওনা হচ্ছে উত্তর মেরুর একদম শেষ জনবসতিপূর্ণ জায়গা ইসভেলবার্ডের পথে। ট্রমসো থেকে সরাসরি ফ্লাইট, সময় লাগে মাত্র 1 ঘন্টা 40 মিনিট। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা উবার ডাকলাম। আমাদের ড্রাইভার ছিলেন আলী নামক এক কুর্দিশ ভদ্রলোক। মানুষটা ছিল একদম জলি মাইন্ডের। পুরো রাস্তা জুড়ে গল্প আর হাসি। বাংলাদেশের নাম শুনে সে বেশ অবাক হয়ে গেল, কারণ জীবনে এই প্রথম সে কোনো বাংলাদেশি ট্যুরিস্ট দেখলো। প্রায় 20 বছর ধরে সেই শহরে থাকে। গল্প করতে করতে আমরা কুর্দিশ একটা বিখ্যাত গান শুনলাম, ভালোই লাগলো শুনে। ট্রমসো বিমানবন্দর খুবই ছোট্ট কিন্তু সুন্দর আর গুছানো। চলুন এয়ারপোর্টের ভিতরে যাই আর শুরু করি আমাদের নতুন অ্যাডভেঞ্চারের পরের অধ্যায়। আমি খুব এক্সাইটেড। অনেক বছর ধরে এই ট্রমসো ইসভেলবার্ড জার্নির প্ল্যান করতেছিলাম, বাট কোনোভাবে হয়ে উঠতেছিল না। অবশেষে এটা হলো। এই প্লেনই আমাদেরকে আজকে পৃথিবীর শেষ শহরে নিয়ে যাবে, শেষ দেশে নিয়ে যাবে। সবাই বসে আছে এখানে। আমরা এই ফ্লাইটে যাওয়ার জন্য মোটামুটি সবাই প্রস্তুত। বহু বছরের পরিকল্পনা, অনেক বছর ধরে আমি পরিকল্পনা করছিলাম এই শহরে যাব, দেখব। আর আমরা এখান থেকে একটা ইমিগ্রেশন করতে হয়, ট্রমসো এয়ারপোর্ট থেকে একটা ইমিগ্রেশন, ট্রমসো বিমানবন্দর ইমিগ্রেশন হয়। এরকম একটা ইমিগ্রেশন আমাদের এখানে হয়ে গেছে। উপরে একটা ভুলে সিল পড়েনি, এই জন্য কেটে আবার নিচে একটা সিল দিয়ে দিয়েছে। আমরা যখন ইসভেলবার্ড যাব তখন এরকম একটা ইমিগ্রেশন হবে। এখানে খুব বেশি কিছু জিজ্ঞেস করে না, যে আপনার জাস্ট ওরা দেখে মাল্টিপল এন্ট্রি ভিসা আছে কি না, সেরকম কিছু জিজ্ঞেস করেনি। শুধু বললো, শুধু ভিসা চেক করলো। 3টা পাসপোর্ট থাকার কারণে তারা দেখে বললো এতগুলো পাসপোর্ট। আমি বললাম আমার এখান থেকে যাওয়ার সময় আমার আরেকটা দেশে ভিজিট আছে, তো এটা আমার ওই পাসপোর্ট ভিসাটা 3rd পাসপোর্টে আছে, সো এটা আমার ক্যারি করতে হচ্ছে সাথে। এরকম কোনো প্রবলেম হয়নি। আর আশা করি ইসভেলবার্ডেও খুব একটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন, চলেন পৃথিবীর শেষ প্রান্তে যাই। ওয়েলকাম টু ইসভেলবার্ড। প্রচুর ঠান্ডা বাতাস। ও মাই গড, ভদ্র মহিলা চুলোরা দেখলে বুঝতে পারছেন কত ঠান্ডা। প্রচুর বাতাস। আমরা মাত্র ইসভেলবার্ড এয়ারপোর্টে এসে পৌঁছেছি। প্রচুর বাতাস, এখানে বাইরে থাকা কোয়াইট ইম্পসিবল। আমরা আগে ভিতরে যাই। 30 সেকেন্ডের মধ্যে হাত পুরা শক্ত হয়ে গেছে। এই হচ্ছে ইসভেলবার্ড এয়ারপোর্ট, আর এটা হচ্ছে সেই ইসভেলবার্ডের নিশান। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আমরা এখন নর্মালি বাসের ব্যবস্থা থাকে, বাসে করে যেতে হবে। হচ্ছে এয়ারপোর্টের বাইরে। এখান থেকে লন্ডন 3000 কিলোমিটার, ইফ 3100, বেজিং 5900, ব্যাংকক 8300, অসলো, প্যারিস। প্রচুর ঠান্ডা, যেটা আমরা বাসের মধ্যে গিয়ে বসি। হচ্ছে আমাদের বাস। এই বাস প্রত্যেকটা পয়েন্টে লোকেশনে নামিয়ে দেয়, আমাদেরকে নামিয়ে দেবে ইনশাল্লাহ। Thing is that this is a free life insurance. What do you have as well? Good. আমরা মাত্র এসে পৌঁছালাম। এখানে করার মতো অনেক অ্যাক্টিভিটিস আছে। আর এখানে ওরা প্রথমেই হচ্ছে এই জ্যাকেটগুলো, ট্রাফিক জ্যাকেট দিয়েছে, কারণ এখানে গাড়ি চলে। আর তারা বললো, ড্রাইভার প্রথমেই বলে দিয়েছে এইটা হচ্ছে এই এলাকার লাইফ ইন্স্যুরেন্স। সো এটা পড়া বাধ্যতামূলক, এটা আপনাকে পড়তেই হবে। এটা পড়া ছাড়া কোনো অবস্থায় মুভ করা যাবে না, কারণ সবসময় রাত থাকে, সবসময় অন্ধকার থাকে। এই অবস্থায় এটা রিফ্লেক্ট করে আলোর সাথে, বোঝা যায় এখানে কোনো মানুষ আছে। মাইগর এখানে প্রচুর পিছলা। এটা বারবার স্লিপ খাচ্ছি আমি। আসসালামু আলাইকুম। আমি আছি এক এমন জায়গায় যেখানে দিনের পর দিন সূর্য ডোবে না, আবার দিনের পর দিন সূর্য অস্তও যায় না। এটা হচ্ছে ইসভেলবার্ড। আমরা এখানে 2 দিনের জন্য এসেছি। শীতের শুরু হচ্ছে এখন দিনে 2 ঘন্টা 3 ঘন্টার মতো সূর্য ওঠে না, আলো দেখা যায়, বাদ বাকি পুরোটা সময় রাত।
কুটকুটে অন্ধকার। এখন বাজে বিকেল 3টা, বাইরে মনে হচ্ছে মধ্যরাত। এটা এখানকার পরিবেশ ভিন্ন এক জগৎ। এখানে আসলে চলাফেরা করলে মনে হবে আপনি দুনিয়াতে একা, আপনাকে দেখছে না কেউ, আপনি একা হাঁটবেন, পুরোটাই নিস্তব্ধতা, আশেপাশে কাউকেই দেখা যায় না। এখানে মানুষ মাত্র 3000, বেশিরভাগই তারা কেউই বের হয় না প্রয়োজন ছাড়া। এখানে মানুষের দেখা পাওয়া খুবই কঠিন ব্যাপার। এখানে বেসিক্যালি যারা আসে তারা বেশিরভাগ হচ্ছে রিপিটেড ভিজিটর, যারা একবার দেখে গিয়েছে তারা এখানে আসে। যেমন আমরা যেখানে আছি, এখানে হোস্টেলে একজন আছেন, উনি 18 দিন ধরে আছেন, উনি আরও 10-12 দিন থাকবেন। উনি নিস্তব্ধতা পছন্দ করেন, উনি একা থাকতে পছন্দ করেন, এই জন্য উনি এখানে আছেন। এরকম অনেকেই আছে। এখানে উইন্টারে অন্ধকার একটু বেশি কালো, মানে আমাদের দেশে যেমন অন্ধকার হয় সেরকম অন্ধকার না, একটু কুচকুচে কালো, কিছুই দেখা যায় না। আপনি আপনার ভেরি ক্লোজ ভিউ দেখতে পারবেন না, আপনি অন্ধকার আপনার সামনে হাতটাও দেখতে পারবেন না, এটা এতটাই কালো। লাইট না থাকলে আপনি যখন এখানে যারা হাইকিংয়ে যায় পাহাড়ের উপরে, তারা লাঠি ধরে রাখে, কখনো লাইট বন্ধ হয়ে গেলে তখন তারা তাদের হাতটাও দেখতে পারে না, এখানে এতটাই অন্ধকার হয়। এই কালোটা অন্যরকম কালো। যাক, মেন কথায় আসি। আমাদের দেশে কিছু এজেন্সি বেশ কিছুদিন আগে মার্কেটিং করেছিল ইসভ্যালভেট যেতে ভিসা লাগে না। আসলে ইসভ্যালভেট যেতে ভিসা লাগে না, আপনি ভিসা ছাড়াই এখানে থাকতে পারবেন, যতদিন মন চায় থাকতে পারবেন। কিন্তু এখানে আসতে হলে আপনাকে নরওয়ে ট্রানজিট হয়ে আসতে হয়। সো আপনাকে ইসভ্যালভেট আসতে হলে অবশ্যই নরওয়ের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকতে হবে। সিঙ্গেল এন্ট্রি ভিসা হলে আপনি ইসভ্যালভেট আসতে পারবেন না। তো আমি ইসভ্যালভেট আসছি, এটা শুনে আমার অনেক নিকট বন্ধুবান্ধব তারাও বলেছে যে এটা ভিসা লাগে না। ইভেন অনেক মানুষ, এটা আমি দেখেছি, বেশ কিছু কোম্পানি গত কয়েক বছর আগে মার্কেটিং করেছিল। একটা ট্রাভেল ব্লগ হয়তো বা তখন এসেছিল যে ইসভ্যালভেট ইউরোপের এমন একটা দেশ যেখানে যেতে কোনো ভিসা লাগে না। আপনি একবার ঢুকে গেলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। এখানে আপনাকে কেউ কোনো পুলিশ ধরবে না, কেউ আপনাকে বের করবে না। তো আপনি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবেন। কিন্তু এখানে আসতে হলে আপনাকে নরওয়ে হয়ে আসতে হবে। এখান থেকে বের হতে হলেও আপনাকে নরওয়ে হয়ে বের হতে হবে। সো যখন আপনার ভিসা শেষ হয়ে যাবে তখন আপনার জন্য যাওয়াটাও একটু কঠিন হয়ে যাবে। সো তখন নরওয়ে সরকার থেকে আপনার পারমিশন নিয়ে যেতে হবে। সো এটার প্রসেসটা একটু ক্রিটিক্যাল। তো যারা মনে করেন যে এজেন্সিগুলো, বেশ কিছুদিন আগে আমি দেখেছিলাম যে তারা অনেক টাকা উঠিয়েছিল, অনেক ক্লায়েন্ট থেকে নিয়েছিল। তারা নরওয়ের ইমিগ্রেশনের সাথে কোনো একটা ইটিএর মাধ্যমে তারা এটা করে দিবে বলে তারা ক্লায়েন্টদের থেকে ভালো একটা অ্যামাউন্ট টাকা নিয়েছিল। এই ধরনের প্রতারণা কেউ করবেন না, এটা ইম্পসিবল ব্যাপার। কারণ এখানে আপনাকে নরওয়ের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকতে হবে। ইসভ্যালভেট আসতে হলে আপনাকে মনে রাখতে হবে নরওয়ে ট্রানজিট ভিসা হলে হবে না, আপনাকে নরওয়ের মাল্টিপল এন্ট্রি ভিসা থাকতে হবে। আর ট্রানজিট মাল্টিপল এন্ট্রি ভিসা হয় না, আর হলেও সেটা খুবই স্পেশাল, খুবই রেয়ার কেস। এটা হয়তো আপনি হয়তো পাবোও না। আর যদি সুযোগ হয়, ইউরোপে যদি কখনো আসা হয়, এখানে অবশ্যই আসবেন। আপনি দেখবেন যে প্রকৃতির কাছে আমরা কতটা ছোট, আমরা কিছুই না। এখানে এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, খুবই ছোট জায়গার মধ্যে মানুষের চলাচল সীমাবদ্ধ। মানুষের সাথে পোলার বিয়ারের সংখ্যা বেশি। সো এখানে জায়গায় জায়গায় আপনার বিভিন্ন রকম সাইন থাকে যেখানে আপনি ওর বাইরে যেতে পারবেন না। ইসভ্যালভেট হচ্ছে একটি নরওয়ের আর্কটিক দ্বীপপুঞ্জ। এটা নর্থ পোল থেকে মাত্র 900 থেকে 1000 কিলোমিটার দূরে। এখানে সর্বমোট 3000 মানুষ থাকে। এরা হচ্ছে বিজ্ঞানী, অভিযাত্রী আর আমাদের মতো কিছু পাগল ট্রাভেলার যারা অদেখাকে দেখতে চায়। এখানে 3000 মানুষের জন্য আছে একটি সুপারমার্কেট, যেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। যদিও জিনিসপত্র খুব দাম, কারণ সব কিছু আসে নরওয়ের মেন আইল্যান্ড থেকে। আর এখানে একটা পোস্ট অফিস আছে, আর আছে কিছু বার আর খাবার দোকান। ছোট্ট একটি মিউজিয়াম আছে যেখানে আপনি এখানকার ইতিহাস, হিস্ট্রি এ সম্পর্কে দেখা যায়। বেসিক্যালি ইসভ্যালভেট প্রথমের দিকে একটা খনি ছিল, কয়লার খনি। তো এটা ধীরে ধীরে এটা একটা আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। সারা বিশ্ব থেকে বিভিন্ন সময়, বিভিন্ন সিজনে মানুষ বিভিন্ন সময় আসে। খুবই শান্ত, খুবই আওয়াজহীন। আপনার মাঝে মধ্যে মনে হবে দুনিয়াতে আপনি শেষ মানুষ, আপনি একা একা হাঁটছেন দুনিয়ায়।
কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কোনো বাচ্চা জন্ম দেওয়া যায় না। এখানে যদি কেউ গর্ভাবস্থায় যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে নরওয়ে মেইনল্যান্ডে পাঠানো হয়। একইভাবে এখানে মরারও কোনো আইন নাই। কেউ যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে নরওয়েতে পাঠিয়ে দেওয়া হয়, মেইনল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়, কারণ এটা নরওয়ের একটা অংশ। আর কারণ এখানে কেউ লাশ দাফন করা হয় না এই কারণেই, কারণ বরফের কারণে তাহলে কখনোই লাশ পচবে না। তো এটা একটা ইকোসিস্টেম, একটা প্রবলেম প্রয়োগ করতে পারে, যার কারণে এখানে কোনো কবর দেওয়ার কোনো ব্যবস্থা নাই। একই সাথে এখানে কোনো পশু পাখি নাই, কুকুর ছাড়া, নেকড়ে কুকুর ছাড়া আর পোলার বিয়ার ছাড়া সেরকম কোনো কিছু নাই। এখানে ইন্টারেস্টিংলি কোনো বিড়াল নেই, তারা কোনো বিড়াল রাখে না, কোনো বিড়াল আনতে দেয় না, কোনো বিড়াল পালতেও দেয় না। কারণ তারা মনে করে একটি বিড়াল পুরো তাদের ইকোসিস্টেম নষ্ট করে দিতে পারে, এজন্য তারা কোনো বিড়ালও রাখতে দেয় না। তো এখানে খুব সীমিত সংখ্যক কিছু পাখি আর হচ্ছে পোলার বিয়ার আর নেকড়ে কুকুরদের রাজত্ব, এছাড়া প্রাণী বলতে কিছু নাই। এখানে প্রায় প্রত্যেকটি মানুষই কুকুর পালে, সবার হাত ধরেই দেখবেন আপনি যারা এখানকার লোকাল, আপনি সবার হাতে একটি করে কুকুর দেখবেন। ওই সামনে একজন আসছে, তার হাতে একটি কুকুর আছে। হ্যাঁ, গুড মর্নিং। এটা খুবই কমন এখানে, তারা কুকুর রাখে অনেক সময় পোলার বিয়ার থেকে বাঁচার জন্য, কারণ এখানে মানুষের চাইতে পোলার বিয়ারের সংখ্যা বেশি। জায়গায় জায়গায় আপনার পোলার বিয়ারের ক্রস সাইন দেওয়া আছে, মানে আপনি ওই জায়গাটা ক্রস করতে পারবেন না, আপনি সেফ জোন দিয়ে হাঁটতে হবে। এর বাইরে গেলে পোলার বিয়ারের দিয়ে আপনার অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি হচ্ছে এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন। এই সাইনের অর্থ হচ্ছে এই মার্কের বাইরে যেতে পারবেন না, এর বাইরে গেলে পোলার বিয়ারের আক্রমণের সম্ভাবনা থাকে। সো যখনই আসবেন এই শহরে এই সাইনটা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। এখন বাজে প্রায় সকাল 11টা, কিন্তু রাস্তার মধ্যে মনে হচ্ছে আমি ছাড়া আর কেউ নাই। নভেম্বর মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, মার্চ এপ্রিল মে পর্যন্ত খুবই ঠান্ডা থাকায় জনজীবন খুবই বিপর্যয়ের মুখে পড়ে। এখানে রাস্তায় খুব একটা বেশি মানুষ দেখাও যায় না, খুব একটা টুরিস্টও আসে না। তবে এটা হচ্ছে পুরো একটা আর্টিক শহর, চারিদিকে এরকম বড় বড় পাহাড়, এরকম বড় বড় পাহাড়, আর মাঝখানে ছোট্ট একটা সিটি। ইন্টারেস্টিংলি ওখানে দেখা যাচ্ছে বাচ্চাদের একটা স্কুল, এখানে একটাই স্কুল আছে বাচ্চারা এখন ক্লাস করছে। কিছু ঘরবাড়ি না, এগুলো বিভিন্ন রেস্টুরেন্ট। আর এখানের ঘরবাড়িগুলো খুবই কালারফুল করে তারা, সাদার মধ্যে বোঝা যায় যে এখানে কোনো কিছু আছে। একই সাথে এটা তাদের মনকেও রিফ্রেশ রাখে, এই জন্য এখানে সব ঘরবাড়িগুলো কালারফুল হয়। এই হচ্ছে বাচ্চাদের স্কুল। আর আমরা এখন সামনের দিকে যাব, ওইখানে আপনার পোস্ট অফিস আছে, একটা মিউজিয়াম আছে, আর হচ্ছে আপনার একটা সুপার মার্কেট আছে। চলেন দেখে আসি কী আছে সুপার মার্কেটে। এটা হচ্ছে ভেলভার্ডের একমাত্র স্টোর, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। যারা এখানে থাকে মোটামুটি এখান থেকে সব কেনাকাটা করে থাকে। চলেন দেখি কি পাওয়া যায় এখানে। খাবার নিতে হলে, কিছু নিতে হলে এখান থেকে নিয়ে নিতে হবে। ছোট্ট একটা শহর হিসাবে স্টোর সাইজটা বিশাল। এখানে ব্রেড আছে, আগে ঘুরে দেখি। আমার টার্গেট হচ্ছে ফল নেওয়া, স্যান্ডউইচ, এগুলো ব্রেড, ফ্রোজেন পিৎজা, মাংস। এখানে রান্না করা খাবার আছে, বাট মনে হয় না কোনোটা
আমার খাওয়ার মতো। এখানে ম্যাশ পটেটো দেখা যেতেছে, ম্যাশ পটেটো সবজি নেওয়া যায়, এটা নেওয়া যায়, এগ সালাদ, গ্রিন সালাদ, আর জুস, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ইয়োগার্ট, চকলেট মিল্ক। এখানে চকলেট আছে, চকলেটের দাম মোটামুটি কম। অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আমাদের হোস্টেলের দিকে যাই। এটা একটা সুভিনিয়ার শপ, এখানে সবই পাওয়া যায়। দেখি সুভিনিয়ার কিছু পছন্দ হয় কিনা। ভালোই ছাড়ে চলতেছে সব কিছু। এটার দাম ৩,৪39, 50% ডিসকাউন্ট আছে। আমরা আজকে ডিনারে আসলাম। এটা সবজি, ভেজিটেবল, খুবই মজা। এটা হচ্ছে ডিমের সালাদ, এটা হচ্ছে মেয়োনিজ, ব্রোকলি, পেঁয়াজ, ক্রিম সস। এই এটা কোনো নেই, পুরোটাই হালাল, তাই জন্য এটা নিয়ে আসলাম। যাক, বহুদিন পরে খুব ভালো কিছু। আর সাথে আছে কয়েকটা কোশনার, আজকে রাতের এই খাবার। দুদিন ট্রিপ শেষে আমরা এয়ারপোর্ট ফেরত যাচ্ছি। এখানে প্রত্যেকটা হোটেল থেকে বাস আসে, বাস এসে নিয়ে যায়। তো আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। ছিল আমাদের লং এয়ারবিন যাত্রা, আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা এখনই ফ্লাইটে যাব, আর 1 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। খুবই মেমোরেবল একটা শহর, আর খুবই ডিফারেন্ট। এখানে না আসলে বোঝা যাবে না জীবন কেমন। আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে। এ হচ্ছে আমাদের এয়ারপোর্ট, এই বাসে করে আমরা এসেছি। এটাই ছিল আমাদের পৃথিবীর শেষ প্রান্তের যাত্রা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমরাও এই ভ্রমণটা ভীষণ উপভোগ করেছি। ইনশাল্লাহ অন্য কোনো সিজনে আবার ফিরে আসব, দেখবো ইসরায়েলবার্ডের অন্য কোনো রূপ। আরো বেশি সময় নিয়ে এই শহরটাকে কাছ থেকে দেখবো ও অনুভব করব। আমরা এখন রওনা হচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের পথে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।